অর্থনীতি বিভাগ গুরুদয়াল সরকারি কলেজ কর্তৃক আয়োজিত আজকের অনলাইন ক্লাসে তোমাদেরকে শুভেচ্ছা জানাচ্ছি। আমি মোহাম্মদ ইয়াকুব আলী, সহকারী অধ্যাপক, গুরুদয়াল সরকারি কলেজ, কিশোরগঞ্জ। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আজকে অনার্স চতুর্থ বর্ষের একটি গুরুত্বপূর্ণ কোর্স রিসার্চ ম্যাথোডোলজি এর ফোকাস গ্রুপ ডিসকাশন নিয়ে আলোচনা করব। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, আমরা নিচে একটা ছবি দেখতে পাচ্ছি। ছবিটিতে কি দেখতে পাচ্ছি? একটা ম্যাগনিফাইং গ্লাস, যেখানে চোখ, মানে একজন ব্যক্তি আমরা বলতে পারি যে এখানে একটা মিটিং হচ্ছে, সেই মিটিংটাকে কি করছে? অবজার্ভ করছে। অর্থাৎ এখানে দেখো, ছবিটা যদি আমরা ভালোভাবে খেয়াল করি, কতগুলো বিভিন্ন বয়সের ব্যক্তি, একজন বয়স্ক ব্যক্তি যেটা এটা সঞ্চালন করছেন, দুইজন সেটাকে কি করছেন, সেটা রেকর্ড করছেন। গবেষক কি করছেন? দূর থেকে তৃতীয় একজন ব্যক্তি সেটাকে অবজার্ভ করছেন। দেখি আজকের পড়াশোনার সাথে আমাদের এই ছবিটির মিল কতটুকু। এটি আসলে একটা ফোকাস গ্রুপ ডিসকাশনের ছবি। ফোকাস গ্রুপ ডিসকাশন বা দলীয় আলোচনার তা কি আসলে? একটা গবেষক যখন কোনো গবেষণাধীন সমস্যা সেটিকে সংখ্যাতাত্ত্বিকভাবে প্রকাশ করতে পারেন না, অর্থাৎ যেসব গবেষণার তথ্যাধিকে সংখ্যায় প্রকাশ করা সম্ভব হয় না, সেসব ক্ষেত্রে যেমন মানুষের আচরণ, গুণ, সততা, দক্ষতা, এসব ক্ষেত্রে এই ধরনের বৈশিষ্ট্যসমূহকে নিউমেরিক্যালি প্রকাশ করা সম্ভব হয় না। সেই ক্ষেত্রে আমরা জানি যে গুণগত গবেষণা পদ্ধতি ব্যবহার করা। এই ফোকাস গ্রুপ ডিসকাশনটাও একটা গুণগত গবেষণার সংগ্রহে গুণগত গবেষণা পদ্ধতি, যার মাধ্যমে গবেষক কি করেন? গবেষণা কর্মটি পরিচালনা করেন এবং উপাত্ত সংগ্রহ করেন। এটি এমন একটি গুণগত গবেষণা পদ্ধতি যেখানে গবেষক কি করেন? একটা নির্দিষ্ট উদ্দেশ্য ও লক্ষ্যকে সামনে রেখে এই গবেষণাধীন সমস্যাটির সাথে সম্পর্কিত যে স্টেক হোল্ডার থাকবে, সেই স্টেক হোল্ডার সমমনা সদস্যদের নিয়ে একটি দলীয় আলোচনা করেন। সেই দলীয় আলোচনায় একজন মডারেটর থাকেন এবং দুইজন পর্যবেক্ষক থাকেন, দুজন প্রতিবেদক থাকেন, যারা পার্টিসিপেন্টের বক্তব্যগুলোকে প্যারাফ্রেজ করে সংক্ষিপ্ত আকারে লিপিবদ্ধ করেন এবং গবেষক সেটি অবজার্ভ করেন। এই ধরনের গবেষণা পদ্ধতিকে আমরা বলি ফোকাস গ্রুপ ডিসকাশন। তাহলে আমরা যদি নির্দিষ্ট করে বলতে যাই, কোন নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে একটি কর্মসূচি সম্পর্কে নিয়মতান্ত্রিক উপায়ে বা প্রক্রিয়ায় সমধর্মী সদস্যদের মধ্য হতে বিশেষ প্রক্রিয়ায় নির্বাচিত একটি ক্ষুদ্র দলকে সুনিয়ন্ত্রিত আলোচনার সুযোগ দিয়ে তাদের দৃষ্টিভঙ্গি, মনোভাব এবং প্রক্রিয়া সম্পর্কে জানাকে ফোকাস গ্রুপ বা আলোচনা। তাহলে আমরা কি বললাম? যে একটা নির্দিষ্ট উদ্দেশ্যকে সামনে রেখে এমন একটা কর্মসূচি বা এমন একটি কর্মসূচি যার নিয়মতান্ত্রিক উপায়ে কি করা হয়? প্রয়োগ করা হয়। কাদের মধ্যে? সমধর্মী সদস্যদের মধ্যে হতে একটি বিশেষ দল, যারা সেই দলের মেম্বার সংখ্যা 8 থেকে 12 হতে পারে, এবং কি করা হয়? এটাকে একটা আন্ডার কন্ট্রোল পরিবেশে আলোচনার সুযোগ দিয়ে কি করা হয়? তাদের দৃষ্টিভঙ্গি, মনোভাব, প্রক্রিয়া সম্পর্কে জানাকে ফোকাস গ্রুপ ডিসকাশন। এলিমেন্টস, এখন এই ফোকাস গ্রুপ ডিসকাশনের এলিমেন্টস গুলো কি কি? প্রথমে বললাম যে একজন মধ্যস্থতাকারী বা মডারেটর দরকার হবে, যিনি এই দলীয় আলোচনাটা সুষ্ঠুভাবে পরিচালনার জন্য সহায়তা করবেন। আরেকজন হচ্ছে যে গবেষককে সহায়তা করার জন্য বা মধ্যস্থতা করার জন্য কি লাগবে? যে মডারেটর লাগবে, এবং সর্বোপরি তো একজন গবেষক থাকবেন সেইটি পর্যবেক্ষণ করার জন্য। তারপর এই আলোচনা হতে উপাত্ত সংগ্রহের জন্য দুজন প্রতিবেদক থাকবে বা আলোচক বা অংশগ্রহণকারী থাকবে। এখন এই প্রসেসটি 1978 সালে বিশ্বে প্রথম ইউনিসেফ ব্যবহার করেন। পরবর্তীতে বাংলাদেশে 1988 সালে ইপিআই কর্মসূচি, 1992 সালে ভূমি মন্ত্রণালয়ের অধীন আদর্শ গ্রাম প্রকল্প মূল্যায়ন কর্মসূচি, তারপর
1993 সালে পানি উন্নয়ন বোর্ড সহ আরো অসংখ্য প্রতিষ্ঠান কি করেন এই এফজিডি পদ্ধতি ব্যবহার করে। এখন এটার বৈশিষ্ট্য কি? এটার বৈশিষ্ট্য হচ্ছে যে একটা নির্দিষ্ট লক্ষ্যকে সামনে রেখে কি করা হয়, এটা পর আলোচনাটা শুরু করা হয়। অর্থাৎ একটা নির্দিষ্ট উদ্দেশ্য অর্জনের জন্য এই আলোচনাটা বা এই প্রসেসটা সম্পূর্ণ করা হয়। এই আলোচনায় আবার সমধর্মী সদস্যদের নিতে হবে, অর্থাৎ সকল নারী পুরুষের, এখানে যেন নারী পুরুষ যারা এই গবেষণাধীন সমস্যাটি পারপাস সার্ভ করতে পারবে, ওই রকম সমধর্মী সদস্যদের সকল নারী পুরুষ যাতে উভয়েরই অংশগ্রহণ থাকে সেটি নিশ্চিত করতে হবে। এবং দল গঠনের ক্ষেত্রে একটু সতর্ক হতে হবে। সেই দলের সংখ্যা যেন 6 থেকে 12 জনের একটা ক্ষুদ্র দলকে নিয়ে আলোচনা দল গঠন করতে হয়ে থাকে এক্ষেত্রে। এবং একজন মধ্যস্থতাকারী থাকবেন যিনি আলোচনাটা এগিয়ে নিতে বা পরিচালনা করতে সহায়তা করবেন। এবং খোলামেলা আলোচনার মাধ্যমে প্রত্যেকের মতামত সংগ্রহ করা হবে এই জায়গায়, অর্থাৎ প্রত্যেকের মতামতকে এখানে সমগুরুত্ব দেওয়া হয়। এবং গবেষক আলোচনা দলের মধ্যে উপস্থিত থেকে দলের আলোচনা ধীরে ধীরে কি করেন, গভীরে নিয়ে যাওয়ার চেষ্টা করেন। স্টেপস অফ ফোকাস গ্রুপ ডিসকাশন। ফোকাস গ্রুপ ডিসকাশনের ক্ষেত্রে কি কি স্টেপস নিতে হয় একজন গবেষককে? প্রথমে কি করতে হবে? প্রথম স্টেপই হচ্ছে যে আমরা যে বিষয়টা নিয়ে আলোচনা করবো সেই আলোচনার লক্ষ্যটা নির্ধারণ করতে হবে। লক্ষ্যবিহীন তো কোনো আলোচনা হতে পারে না। এবং কর্মী নিয়োগ ও প্রশিক্ষণের ব্যবস্থা করতে হবে, কারণ এটা এই ধরনের এফজিডি পরিচালনা করার জন্য কি কি সমস্যা হয় এবং সেগুলি কিভাবে ওভারকাম করা যায় এবং সেই সম্পর্কে, এবং উপাত্ত কিভাবে সংগ্রহ করা হবে এবং সেই এফজিডিটি কিভাবে পরিচালনা করলে হবে। একটা আলোচনার মধ্যে কেউ হয়তো বেশি অংশগ্রহণ করেন, কেউ হয়তো লাজুক সদস্য থাকতে পারে, এবং এদেরকে কিভাবে এদেরকে মধ্যে ব্যালেন্স করা হবে, আলোচনার মধ্যে সবাইকে আলোচনা অংশগ্রহণের সুযোগ করে দেওয়া হবে, সেই জন্য কি করতে হয়, মডারেটরকে দক্ষ হইতে হয়। সেই জন্য কি করতে হয়, এই গবেষক কি করেন, কর্মী নিয়োগ করেন এবং এদেরকে প্রশিক্ষণের ব্যবস্থা করেন। তারপর আলোচনাটা কিভাবে পরিচালিত হবে তার জন্য একটা সাধারণ রুলস থাকতে হবে, সেই রুলসটা প্রণয়ন করেন, দল গঠন করেন এবং আলোচনার সময় স্থান ও নির্ধারণ করবেন। এবং কারণ এখানে তারা হয়তো ব্যস্ত থাকতে পারেন ওই দিন, এই জন্য আগে থেকে তাদেরকে আমন্ত্রণ পত্র ছাপিয়ে তাদেরকে দাওয়াত দিতে হবে এবং আগে আলোচনার স্থান এবং সময় জানিয়ে দিতে হবে। এবং তারপর আলোচনার অধিবেশন পরিচালনা করতে হবে এবং সেখান থেকে প্রতিবেদক কি করবেন, তথ্য মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন এবং ব্যাখ্যা প্রদান করবেন, সেখানে উপাত্ত সংগ্রহ করবেন এবং গবেষক কি করবেন, তথ্য মূল্যায়ন করবেন, বিশ্লেষণ করবেন এবং ব্যাখ্যা প্রদান করে গবেষণা কর্মটি সম্পাদন করবেন। এখন এই এফজিডি পরিচালনার জন্য গবেষককে কিছু এই যে পার্টিসিপেন্টস করতে হয়, সিলেক্ট করতে হয়, সেক্ষেত্রে গবেষককে একটু সতর্ক হতে হবে, বিশেষ দৃষ্টি দিতে হবে। কারণটা কি, যে একটা আইডিয়াল ফোকাস গ্রুপ সদস্য সাধারণত 6 থেকে 12 জন নিয়ে গঠিত হতে পারে। তবে একটা এফজিডি আলোচনায় আদর্শ দল হতে পারে 8 জনের একটা দলই আদর্শ দল। কারণ বেশি সংখ্যক সদস্যকে ইনক্লুড করলে সবাইকে আলোচনা করার সুযোগ দেওয়া সম্ভব হয় না, তারপর সেখানে একটা বিশৃঙ্খলা পরিবেশ তৈরি হতে পারে। এই জন্য গবেষক কি করেন, সবসময় খেয়াল রাখতে হবে যে সেই দলের সদস্য সংখ্যা যেন 6 থেকে 12-র মধ্যে থাকে এবং সেটি 8 হলে খুব, 8 থেকে 10 হলে খুব আদর্শ হয়। এবং এর জন্য গবেষকের কিছু সতর্কতামূলক ব্যবস্থা গবেষককে নিতে হয়। সেটি হচ্ছে যে সদস্য নির্বাচনের ক্ষেত্রে গবেষককে কি করতে হবে, একটু সচেতন থাকতে হবে। এমন লোককে গবেষণায় অন্তর্ভুক্ত করা, মানে আলোচনায় অংশগ্রহণ করা যাবে না যারা এই বিষয়টি সম্পর্কে কোনো ধরনের এই বিষয়টি সম্পর্কে তাদের কোনো ধরনের জ্ঞান বা অভিজ্ঞতা নেই, অর্থাৎ এই বিষয়টির আলোচনার সাথে এদের কোনো সম্পর্কিত নয়। যেমন কৃষি বিষয়ে যদি আলোচনা হয়, সেখানে যদি একজন চাকরিজীবীদের নিয়ে সাধারণত অন্য পেশাজীবীদের নিয়ে সেখানে আলোচনা করা হয়, তাহলে হয়তো সেই আলোচনার ফ্রুটফুল কোনো ফলাফল পাওয়া যাবে না। এই জন্য সদস্য নির্বাচনের ক্ষেত্রে গবেষককে অবশ্যই চিন্তা করতে হবে যাতে সদস্যরা সমধর্মী হয় এবং এরা এই সংশ্লিষ্ট সমস্যাটির সাথে সম্পর্কিত থাকে। এবং জেন্ডার ইস্যুতেও কি করতে হবে, সচেতন থাকতে হবে।
দেখা গেল যে এখানে মাতৃ স্বাস্থ্য নিয়ে আলোচনা হচ্ছে বা সেই ধরনের আলোচনায় কি হবে যে নারী পুরুষ পুরুষ সহকর্মী আলোচকের সাথে হয়তো নারী সহকর্মী সেইভাবে খোলামেলা ভাবে তাদের সমস্যা বা দৃষ্টিভঙ্গি ব্যাখ্যা নাও করতে পারে। তাছাড়া এবং সে আলোচনায় যদি পুরুষের সংখ্যা বেশি হয় তাহলে কি হবে, সে আলোচনাটা ফলপ্রসূ হবে না। এবং দলীয় সদস্যদের নির্বাচনের ক্ষেত্রে বয়স কাঠামোর দিকে কি করতে হবে, খেয়াল রাখতে হবে। এটা একটা গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ যদি এরকম হয় যে একটা আলোচনা শুধু একই বয়সের হয় তাইলে হয়তো কি হবে না, সেই আলোচনাটা একটা নির্দিষ্ট স্পিয়ারে হবে, সামগ্রিক দৃষ্টিভঙ্গি জানা সম্ভব হবে না। অর্থাৎ বিভিন্ন বয়সের ব্যক্তি এবং যেন অন্তর্ভুক্ত হয় সেটি খেয়াল রাখতে হবে। সাথে সাথে এমনভাবে সদস্য নির্বাচন করা যাবে না যেখানে একজন প্রবীণ ব্যক্তির সামনে একজন তরুণ ব্যক্তি, সাধারণত ধূমপান নিয়ে যদি কোনো গবেষণা মানে আলোচনা হয় সেখানে প্রবীণ ব্যক্তির সামনে হয়তো একজন ছাত্র সদস্য, নবীন সদস্য খোলামেলা আলোচনায় অংশগ্রহণ করতে রাজি বা সাই ফিল করতে পারে। আরেকটা হচ্ছে যে সদস্যদের সামাজিক অবস্থান খেয়াল রাখতে হবে। সাধারণত যদি এরকম হয় একটা আলোচনায় যে একটা আলোচনায় ছাত্র শিক্ষক খুবই উপস্থিত আছে, তাহলে সাধারণত শিক্ষকের সামনে ছাত্ররা আলোচনা করতে সেরকম কি করে, অনেক সময় সাই ফিল করতে পারে। সেই ক্ষেত্রে আমাদের কি করতে হবে, সদস্যদের সামাজিক অবস্থান অবশ্যই খেয়াল রেখে সদস্য নির্বাচন করতে হবে। আরেকটি হচ্ছে যে তাহলে সর্বোপরি একটি ফোকাস গ্রুপ ডিসকাশন সম্পন্ন করার জন্য বা এফজিডি করার জন্য কি কি মানে কি কি প্রিপেয়ার এফজিডি প্রস্তুতে কি কি কাজ করতে হবে। প্রাথমিক গবেষককে যে কাজটি করতে হবে সেটি হচ্ছে গবেষণার চর্চা এবং গবেষণার নৈতিকতা সম্পর্কে সদস্যদের অবহিত করতে হবে। আলোচনার স্থান এবং সময় সদস্যদের নিশ্চিত করতে হবে। বড় গ্রুপ যাতে না হয় সেদিকে কি করবেন, গবেষক খেয়াল রাখবেন। আনুমানিক আবার অনেক সময় হয় কি যে খুব কম পরিমাণ সদস্যকে দাওয়াত দেওয়া হলো, বিভিন্ন কাজের কারণে সদস্যরা আসতে পারে না, তাহলে কোরআন সংকট হবে আলোচনার। সেই ক্ষেত্রে 10 থেকে 20% সদস্যদের অতিরিক্ত দাওয়াত দিয়ে রাখলে কি হয়, কোরআন সংকট যেন সৃষ্টি না হয় সেটি নিশ্চিত হবে। এবং দলীয় আলোচনার সেটিংস এমনভাবে করতে হবে যাতে পক্ষপাত সংগঠিত না হয়, সেদিকে খেয়াল রাখতে হবে। এবং দলীয় আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের জনপ্রতি উপাত্ত আগে থেকে যাচাই করে নিতে হবে, না হলে গবেষকের পক্ষে দলীয় আলোচনাটা নিয়ন্ত্রণ করা সম্ভব হবে না। এখন এই আলোচনাটার সবচেয়ে গুরুত্বপূর্ণ ব্যক্তি হচ্ছেন যিনি আলোচনাটা পরিচালনা করবেন, অর্থাৎ মডারেটর। মডারেটরের কিছু টেকনিক থাকতে হবে এই আলোচনাটার সামনে এগিয়ে নেওয়ার জন্য। সর্বাবস্থায় মডারেটরের কি করতে হবে, রিমেন নিউট্রাল, অর্থাৎ সর্বাবস্থায় গবেষককে কি করতে হবে, নিরপেক্ষ থাকতে হবে, যাতে অন্য সদস্যরা খোলামেলাভাবে তাদের মতামত বা অভিব্যক্তি বা অনুভব ব্যক্ত করতে পারে। এবং লজ্জাবোধ করা সদস্যদের কি করতে হবে, আলোচনায় অংশগ্রহণ নিশ্চিত করতে হবে। কিভাবে করা যেতে পারে, যে এদেরকে উৎসাহমূলক বিভিন্ন বক্তব্য, যেন আপনি এটা এরকম আপনি কি মনে করেন বা আপনার মতামত কি, এই ধরনের প্রশ্ন করে তাদেরকে আলোচনায় অধিকতর সম্পৃক্ত করার চেষ্টা করবে। এই কাজটি শুধুমাত্র একজন দক্ষ মডারেটরের পক্ষেই সম্ভব। এবং আলোচনার প্রাধান্য বিস্তারকারী সদস্যদের যারা আছে তাদের বিনয় বুদ্ধিমত্তার সহিত প্রতিহত করে অন্যদের আলোচনার সুযোগ করে দিতে হবে। সাধারণত কি হয়, একটা দলীয় আলোচনায় কিছু সদস্য তাকে একটু বেশি প্রাধান্য বিস্তার করে আলোচনায়, এবং তারা সব জানে বা সব বুঝে, এরকম একটা মনোভাব তাদের থাকে। এই ধরনের সদস্যদের ক্ষেত্রে মডারেটর কি করবেন, জি আপনার বক্তব্য, আমি অত্যন্ত বিনয়ের সহিত তাদেরকে কি করবেন, আলোচনা তাদেরকে ডাইভার্ট করবেন, ওদেরকে থামিয়ে দিয়ে আলোচনা অন্যদিকে প্রবাহিত করবেন। এবং বুদ্ধিমত্তার সহিত এই কাজটা করতে হবে, যে কোনো অবস্থায় কোনো সদস্য যেন আহত না হয় সেটা খেয়াল রাখতে হবে। যে হ্যাঁ, আপনার বক্তব্য আমরা শুনতে পেলাম, খুবই গুরুত্বপূর্ণ বক্তব্য দিলেন আপনি, আমরা অন্যদের বক্তব্য শুনতে চাই। এই ধরনের কথাবার্তা বলে কি করবেন, যারা একটু প্রাধান্য বিস্তারকারী, মানে যারা একটু ডমিনেন্ট পার্টিসিপেন্ট, তাদেরকে
বুদ্ধিমত্তা প্রতিহত করবে। এবং আলোচনায় অংশগ্রহণকারী সদস্যদের বক্তব্য অনেক সময় কি হয়, আনক্লিয়ার হয়, মানে স্পষ্ট নাও হতে পারে, আবার দীর্ঘ বক্তব্য দিতে পারে। সেইগুলিকে প্যারাফ্রাইজ করে, মানে প্যারাফ্রাইজ সংক্ষিপ্ত করে সামারাইজ করে কি করতে হবে, সামারাইজ করতে হবে। এটা হচ্ছে মডারেটরের কাজ। এবং মডারেটরকে প্রয়োজনে একই কাজ বারবার যদি প্রয়োজন হয় এবং করতে হবে, স্বতঃস্ফূর্তভাবে করে যেতে হবে, বা যেটাকে আমরা অভিনয় বলি, সেই অভিনয়ের কাজটা সুন্দরভাবে করে যাবে। তাহলে একটা এফজিডি সম্পূর্ণ করার জন্য স্টেপগুলো কি হতে পারে? প্রথম স্টেপে কি করবেন গবেষক, ডিসাইড ওয়েদার ফোকাস গ্রুপ আর অ্যাপ্রোপ্রিয়েট, মানে ফোকাস গ্রুপটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, অর্থাৎ যাদেরকে করা হবে, সেই আলোচনাটা করা হবে, সেই আলোচনার উদ্দেশ্য অনুযায়ী ফোকাস, সেই আলোচনার লক্ষ্য অর্জনের জন্য, সেই লক্ষ্যটা অর্জনের জন্য ফোকাস গ্রুপ সেটা অ্যাপ্রোপ্রিয়েট কিনা, বা যাদেরকে সম্পৃক্ত করা হবে, কাদেরকে করা হবে, সেই ধরনের অ্যাপ্রোপ্রিয়েট কিনা উনি এটা প্রথমে যাচাই করবেন। তারপর উনি আইডেন্টিফাই করবেন কোন কোন রেসপন্ডেন্টকে আলোচনায় সুযোগ দিলে তার স্টাডি অনুসারে তাদেরকে কি করবেন, উনি আইডেন্টিফাই করবেন। তৃতীয় স্টেজে এসে উনি কি করবেন, একজন মডারেটর করবেন এবং ফিল্ডে কাজ করবেন যারা, তাদেরকে নিয়োগ দিবেন এবং এদেরকে সিলেক্ট করবেন এবং ট্রেনিং দিবেন, প্রশিক্ষণ দিবেন। এবং তারপর ডেভেলপ ফ্যাসিলিটি গাইড অ্যান্ড ফরম্যাট রেকর্ডিং রেসপন্সেস, অর্থাৎ এই আলোচনাটা কিভাবে হবে সেই জন্য একটা গাইড, উনি একটা নির্দেশিকা প্রণয়ন করবেন এবং তারপর সেটি পরিচালনা, সেইভাবে সভাটি পরিচালনা করবেন। এবং যে দলীয় সদস্য আছে যারা স্টেক হোল্ডার, তাদের রেকর্ডটা কি করবেন, রেসপন্সটাকে রেকর্ড করবে। তারপরে যারা এই সম্পর্কিত যত ধরনেরই থাকবে, কিভাবে আলোচনা গ্রহণ করবে এবং কিভাবে সেগুলিকে রেকর্ড করবে, এই সম্পর্কিত যারা তার সহায়ক স্টাফ থাকবে, তাদের কি করবেন, উনি রেকর্ড করবেন, তাদেরকে ট্রেনিং দিবেন এবং প্রয়োজনীয় ইনস্ট্রুমেন্ট সরবরাহ করবেন এবং এফজিডি কন্ট্যাক্ট করবেন এবং কন্ডাক্ট এফজিডি ইন সুইটেবল এবং কমফোর্টেবল এনভায়রনমেন্ট। এবং তারপরে উনি একটি তারপর পরের স্টেপে কি করবেন, যে একটা টার্গেট অডিয়েন্স যারা তাদের নোটগুলি উনি নেবেন এবং তারপরে এগুলিকে ট্রান্সক্রাইব করবেন, করে এটা ব্যাখ্যা বিশ্লেষণ করবেন। অর্থাৎ প্রথম ধাপে উনি কি করবেন, যে এফজিডি অ্যাপ্রোপ্রিয়েট কিনা উনি যাচাই করবেন এবং তারপর কোন ধরনের স্টাডি অনুসারে কোন ধরনের রেসপন্ডেন্টকে নিলে এই এফজিডিটা সঠিকভাবে সম্পন্ন করা সম্ভব হবে, সেই ধরনের রেসপন্ডেন্টকে আইডেন্টিফাই করবেন। তারপর মডারেটর নিয়োগ করবেন এবং মডারেটরকে ফিল্ডে যারা কাজ করবে তাদের সহায়তাকারী হিসেবে তাদের নিয়োগ করবেন এবং এই দলীয় আলোচনাটা কিভাবে পরিচালিত হবে সেই সম্পর্কিত গাইড ব্যবহার অ্যাকর্ডিং টু রেসপন্স করবেন। তারপর ফিল্ড টিম ট্রেনিং দিবেন এবং এটাকে একটা কি বলতে পারি আমরা, একটা রিহার্সাল করাবেন। তারপর এফজিডি পরিচালনা করার জন্য একটা সুইটেবল পরিবেশ, স্থান নির্ধারণ করবেন, সময় নির্ধারণ করবেন এবং তার পরবর্তীতে সেটি হলে তারপর যারা টার্গেট অডিয়েন্স থাকবে, তার রেসপন্ডেন্ট থাকবে, তাদের বক্তব্য কি করবেন, নোটগুলি সংগ্রহ করবেন, সেগুলিকে ব্যাখ্যা বিশ্লেষণ করবেন এবং এফজিডিটি সম্পন্ন করবেন। এখন এটার কিছু অ্যাডভান্টেজ আছে। অ্যাডভান্টেজগুলো কি? এটা সাধারণত গুণগত গবেষণার ক্ষেত্রে, আমার সামাজিক গবেষণা, গুণবাচক গবেষণার ক্ষেত্রে আমরা এটা ব্যবহার করি। এটা অনেকটা ফ্লেক্সিবল একটা প্রসেস এবং ফলাফলে যেহেতু অন্য পদ্ধতিতে ফলাফল সংগ্রহ করা সম্ভব হয় না নিউমেরিক্যালি, যার ফলে এই পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করে এটা অধিকতর বিশ্বাসযোগ্য হয় এবং দ্রুত ফলাফল পাওয়া যায়। পরিচালনা করতে বেশি অর্থের প্রয়োজন হয় না এবং গ্রুপের সদস্যের মধ্যে ডাইভার্সিফাইড সদস্য ইনক্লুড করা হয় বলে অপ্রত্যাশিত ফলাফল আসতে পারে, যেটি গবেষক হয়তো চিন্তাও করেননি। এমন একটা সুবিধাজনক পরিস্থিতি তার জন্য তৈরি হতে পারে। এবং এটার অসুবিধাগুলো কি কি? যে ব্যক্তিগত সাক্ষাৎকারের তুলনায় গ্রুপ সাক্ষাৎকারের আলোচনা গবেষকের কোনো নিয়ন্ত্রণ অনেক সময় থাকে না, অর্থাৎ অনেকগুলো সদস্য থাকলে সেই ক্ষেত্রে নিয়ন্ত্রণ করা কষ্টকর হয়ে যায় এবং এই পদ্ধতি উপাত্ত বিশ্লেষণ করা অনেক সময় কঠিন হয়ে পড়ে, কারণ অনেক লং বক্তব্য থাকে, এটাকে প্যারাফ্রেজ করা কঠিন, তাদের আনক্লিয়ার অস্পষ্ট বক্তব্য পরিষ্কার নাও হতে পারে, সেগুলোকে ক্লিয়ার করা কঠিন।
যার ফলে এই পদ্ধতিতে উপাত্ত সংগ্রহ করা অনেক সময় কঠিন হয়। দলীয় আলোচনা পরিচালনা করার জন্য মডারেটরের বিশেষ দক্ষতার প্রয়োজন হয়। অনেক সময় দক্ষ মডারেটরের অভাবে আলোচনাটা কি হতে পারে, ভেস্তে যেতে পারে, অর্থাৎ তাদের লক্ষ্য উদ্দেশ্য সাধিত নাও হতে পারে। প্রত্যেকটা দলের যেহেতু আলাদা আলাদা বৈশিষ্ট্য থাকে, অদ্বিতীয় মানে ইউনিক বৈশিষ্ট্য রয়েছে, সেই ইউনিক বৈশিষ্ট্যগুলো যদি বিভিন্ন গ্রুপকে নিয়ে আমরা এফজিডি করি তাহলে সমন্বয় করা অনেক কঠিন হয়ে যায় এবং সেগুলিকে সমন্বয় করা কঠিন হয় এবং আলোচনা পরিবেশ যদি অনুকূল না হয় তাহলে প্রকৃত উপাত্ত পাওয়া যায় না। আজকে এখানেই শেষ করতে চাই। প্রিয় শিক্ষার্থীবৃন্দ, এটা খুবই গুরুত্বপূর্ণ। তোমরা এই এফজিডি কি, এফজিডির বৈশিষ্ট্য কি, এফজিডির কতগুলো পার্টিসিপেন্ট নিয়ে গঠিত হবে, সেই পার্টিসিপেন্ট কি ধরনের কাজগুলি করতে হয় এবং একটা এফজিডি পরিচালনা করার জন্য গবেষককে কোন কোন স্টেপ নিতে হয় এবং একজন মডারেটরের কোন কোন গুণাবলী থাকা উচিত এবং এই ধরনের আলোচনার সুবিধা কি অসুবিধা কি সেই সম্পর্কে আমরা আজকে জানলাম। তোমরা স্বাস্থ্যবিধি মেনে ঘরে অবস্থান করবে এবং আমরা সর্বাবস্থায় মাদককে না বলবো এবং মাদককে পরিহার করব। সবাইকে ধৈর্য ধরে আমার এই বক্তব্য শোনার জন্য সবাইকে শুভেচ্ছা।